নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর পৌরসভায় ডেপুটেশন দিতে গিয়ে বিজেপি কর্মীদের পৌরসভার বাইরে আটকানোর চেষ্টা দুবরাজপুর পুলিশের। শুরু হয় ধস্তাধস্তি। পরে অবশ্য পুলিশের বাধা অতিক্রম করে পৌরসভা চত্বরে ঢুকে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা এবং মাটিতে বসে পড়ে বিক্ষোভ দেখান তারা। আজ মঙ্গলবার 11ই নভেম্বর দুবরাজপুর পৌরসভার নানান দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটেশন দিল বিজেপি, যেখানে আবাস যোজনার দুর্নীতির পাশাপাশি শহরের রাস্তায় পর্যাপ্ত আলো না থাকা, বেহাল নিকাশি নালা, পানীয় জলের সমস্যা, জাতীয় সড়কের উপর টোল ট্যাক্স আদায় সহ নানান অভিযোগ তুলে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডেকে ডেপুটেশন দিল বিজেপি। এদিন বিজেপির দলীয় কার্যালয় থেকে বিজেপি কর্মী সমর্থকরা হাতে ব্যানার, পোস্টার ও পতাকা নিয়ে মিছিল করে। এই মিছিল দুবরাজপুর শহর পরিক্রমা করার পর দুবরাজপুর পৌরসভায় এসে মিছিল শেষ হয় এবং তারপর দেওয়া হয় ডেপুটেশন। বিজেপির ডেপুটেশনে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ, বিজেপির দুবরাজপুর মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি সহ আরও অনেকে। প্রসঙ্গত, এবছর দুবরাজপুর পৌরসভার 50 বছর পূর্তি উপলক্ষে নানান অনুষ্ঠান রয়েছে, আর তার আগেই দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটেশন দিল বিজেপি। আজকে দুবরাজপুর শহরের মানুষের উন্নয়ন না হলেও আজকে কাউন্সিলরদের এবং তাদের ঘনিষ্ঠদের টাকার অভাব নেই, টাকা রাখার জায়গা নেই। এই পরিস্থিতিতে পৌঁছে গেছে দুবরাজপুর পৌরসভা। দুবরাজপুরের মানুষের উন্নয়ন না করলেও আজকে তাদের যে আজকে টাকা ভাগাভাগি নিয়ে আজকে পৌরসভার চেয়ারম্যানকেই তারা মানছে না। আজকে জনপ্রতিনিধি পৌরপিতা আজকে তার চেয়ারে আজকে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না। আজকে বোলপুর থেকে এখান থেকে 50 কিলোমিটার দূর, সেখান থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে আজকে পৌরসভা পরিচালনা করতে হচ্ছে। অর্থাৎ আজকে নেতৃত্বহীন এই দুবরাজপুর পৌরসভার নেতৃত্বহীন জায়গায় পৌঁছে গেল 50 বছর পূর্তিতে। এটা আমার কথা নয়, আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। আমরা কোন টিমে থাকবো? আমরা পৌরপিতার পক্ষে থাকবো না পৌরপিতার বিপক্ষে টিমে আমি থাকবো? এটা নিয়ে আজকে লড়াই চলছে। সাধারণ মানুষের উন্নয়ন করবে কখন? কেন আজকে এই ধরনের পরিস্থিতি? এটা দুবরাজপুরের মানুষকে জানতে হবে। দুবরাজপুরের মানুষ আতঙ্কে আছে, ভয়ে আছে। তারা ভাবছে যদি আমি প্রতিবাদ করি আমার জলের কানেকশন বন্ধ করে দেবে, আমি যদি প্রতিবাদ করি আমি আবাস যোজনা পাবো না। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দুবরাজপুর পৌরসভায় 7 দফা দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম। মূলত আমরা দুবরাজপুরের মানুষ যারা দীর্ঘ বছর ধরে বঞ্চিত আছে, প্রকৃত যারা ঘর পাওয়ার যোগ্য প্রাপকদের আবাস যোজনার বাড়ি দিতে হবে। দুবরাজপুর শহরের যে আজকে ড্রেন সেটা অপরিষ্কার, সেটা নিয়মিত পরিষ্কার করতে হবে। যে সমস্ত ছোট ছোট গলি রাস্তা আছে সেই রাস্তাগুলো সংস্কার করতে হবে। এছাড়া টোল ট্যাক্স নেওয়া হয়, কিন্তু টোল ট্যাক্সের টাকায় রাস্তা নির্মাণ হচ্ছে না। এবং আমরা জানি যে দুবরাজপুরের শহরের পাশেই 4 লেন বাইপাস রাস্তা হবে। আর এই পৌরসভা থেকে আজকে কিভাবে অনুমতি দেওয়া হয়েছে যারা আজকে অবৈধ নির্মাণ করছে? আজকে সেরাপত খানের মতন ব্যক্তিরা যারা নিজেদের প্রভাবশালী করছে, তারা আজকে কিভাবে এই অনুমতি পাচ্ছে? এবং তার সাথে এই দুবরাজপুর শহরের মানুষ একসময় পুকুরের জল খেয়ে বাঁচত, সেই পুকুরগুলো আজকে না তারা ব্যবহার করতে পারছে না পুকুরগুলো আছে। এই পরিস্থিতির আমরা পরিবর্তন চাই। 50 বছর পূর্তি করতে চাইছে দুবরাজপুর পৌরসভা, নিশ্চিতভাবে এটা করুক। আমরাও চাই দুবরাজপুর পৌরসভার উন্নতি হোক, গ্রাম থেকে আজকে শহর
সেই ধরনের জায়গাতে পৌরসভা যাক, কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে এই শহরের কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র যারা খেতে পেত না, যাদের সেই ধরনের পরিস্থিতি ছিল না, আজকে সেই তৃণমূল নেতারা আজকে কোটিপতি হয়ে গেছে, এটা আঙুল দিয়ে সাধারণ মানুষ দেখাচ্ছে। তাই আমরা প্রতিবাদ করলাম এবং 7 দফা দাবি নিয়ে আমরা পৌরপিতাকে আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে। আশা করব এই 50 বছর পূর্তি উপলক্ষে যে সমস্ত দাবি আমাদের দেওয়া হয়েছে মানুষের স্বার্থে আগামী দিনে সমস্ত রকম সমস্যার সমাধান করবেন। অন্যদিকে বিজেপির দুবরাজপুর শহর সভাপতি দেবজ্যোতি সিংহ বলেন, আমরা আজ দুবরাজপুর বিজেপির শহর মণ্ডলের তরফ থেকে 7 দফা দাবি নিয়ে মাননীয় পৌরপিতাকে একটা ডেপুটেশন দিলাম, যেখানে বঞ্চিত মানুষরা, দুবরাজপুরবাসীরা আমাদের সঙ্গে ছিলেন এবং দাবি পৌরপিতার কাছে দিতে গিয়ে ওনাকে দাবি দেওয়ার পর ওনার কাছে জানতে চাইলাম। উনি বলেছেন যে আমরা এই যে 7 দফা দাবি এছাড়াও অন্যান্য যা দাবি ছিল উনি আমাদের কাছে শুনলেন এবং শুনে সেই দাবি বললেন যে দাবি পূরণ করার চেষ্টা করব এবং আমাদেরও দাবি থাকবে। এই দাবি পূরণ না হলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। মূলত দাবি বলতে দেখুন, টোল ট্যাক্স আপনারা জানেন যে দুবরাজপুর নগর উন্নয়নের জন্য টোল ট্যাক্স নেওয়া হয়। যখন এই টোল ট্যাক্স নিয়ে কথা ওঠে তখন ওনারা বলেন যে এটা নগর উন্নয়নের জন্য নেওয়া হচ্ছে। সেই টাকা কোথায় যাচ্ছে? এটা আমাদের দাবি নয়, বিজেপির দাবি নয়, এ শহরবাসীর দাবি। প্রধানমন্ত্রী আবাস যোজনা এক একটা তৃণমূল নেতার 3টে-4টা করে পাচ্ছে, কিন্তু প্রকৃত প্রাপক তারা আজ কোথায়? তারা সেই টালির চালায় এবং খড়ের চালায়। রাস্তাঘাটে আপনি রাস্তার ওপর বেরোন, জায়গায় জায়গায় আবর্জনার স্তূপ, কোনো গার্বেজ ব্যবস্থা নেই, দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে, সেগুলো নিয়মিত পরিষ্কার হচ্ছে না। আজ পুকুরগুলোর অবস্থা দেখুন, সংস্কার না হওয়ার কারণে পুকুরগুলো বুঝে যাচ্ছে, তার উপরে পুকুরে পাড়ে তৈরি হচ্ছে অবৈধ নির্মাণ। যানজট আজ দুবরাজপুরে একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। পৌরসভা যদি এটা সোচ্চারভাবে নেন তাহলে যানজটটা, রাস্তাঘাট ঠিক করে অবশ্যই দূর করতে পারেন। এইসব দাবি নিয়েই আমরা এসেছিলাম। পৌরপিতার সঙ্গে কথা হলো, উনি আশ্বাস দিয়েছেন যেটা তাড়াতাড়ি আমরা এই বিষয়ের উপর কাজ করব। পাশাপাশি এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, দুবরাজপুর পৌরসভায় আজকে দুবরাজপুর ওনাদের সভাপতি যিনি আছেন তার নেতৃত্বে একটা ডেপুটেশন দিতে এসেছিল 7 দফা দাবির পরিপ্রেক্ষিতে, কিন্তু দুবরাজপুরবাসীকে দেখতে পেলাম না, বেশি দেখলাম খয়রাসলবাসী এবং দুবরাজপুর ব্লকের বাসিন্দাদের দেখলাম। এছাড়াও তাদের যে দাবিপত্র যে দিয়েছে তার প্রথমে একটা রেখেছে তারা PMY আরবান, অর্থাৎ পৌর শহরে বাড়ির প্রকল্পের কথা। দুবরাজপুর শহরে যে বাড়ির প্রকল্প সে 21-22 সালে লাস্ট এসেছে, তারপর নতুন বাড়ি এখন আসেনি। কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের জন্যই আমাদের পশ্চিমবঙ্গবাসী, দুবরাজপুরবাসী বাড়ি থেকে বঞ্চিত হচ্ছে এবং এই বাড়ির ক্ষেত্রে তাও কেন্দ্রীয় সরকার পুরো টাকা দেয় না। একটা বাড়ি 3,68,000 টাকার স্কিম 25,000 টাকা দেয় যার বাড়ি, অর্থাৎ বেনিফিশিয়ারি। রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার দেয় 1,93,000 টাকা, কেন্দ্রীয় সরকার দেয় 1.5 লক্ষ টাকা এবং সেই টাকা দীর্ঘদিন থেকে বকেয়া রেখেছে। এখনও 21-22 সালের বাড়ির টাকাও সমস্ত শোধ হয়নি, যদিও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা দিচ্ছে এবং আমরা বাড়িগুলো শেষ করতে পারছি, প্রায় শেষের মুখে। তাই আমি ওনাদেরকে বললাম যে আপনাদের বিধায়ককে বলুন যেন বাড়ির টাকা খুব শিগগিরই ছাড়ে। এছাড়া আবর্জনা স্তূপ, নর্দমাগুলির বিষয়ে তারা একটা পয়েন্ট রেখেছে। আমাদের দুবরাজপুর পৌরসভায় বাড়ি বাড়ি হাউস কালেকশন থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা আমরা খুব ভালোভাবে দেখছি। এছাড়া আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা বড় প্রকল্প নিরাময়ের কাছে হচ্ছে, সেটা হয়ে গেলে আমাদের আরও সুবিধা হবে। ওরা জলাজমি ভুলে নির্মাণ কার্য, এটা প্রায় বর্তমানে নেই বললেই চলে এবং আমরা সেগুলো দেখছি। এখানে দুবরাজপুর শহরে কোনো জলাজমি, বরঞ্চ যারা ডেপুটেশন দিতে এসেছিলো তাদের নিজস্ব কোনো জায়গা নেই, পুকুরের জায়গার পরে তারা পার্টি বেশ করে বসে আছে। বিজেপি যে পার্টি বেশটা সেটা পুরোটাই পুকুরের জায়গা। পৌরসভা কি এটাতে কোনো অ্যাকশন নেবে? দেখুন, এখনই কোনো অ্যাকশান নেওয়া যাবে না সেটাও বলছি না, বা এখনই নেওয়া যাবে
ডেপুটেশন দিল বলেই সেটা নয়, আমরা এগুলো বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিএমএসডিওকে জানাবো। আমাদের রাস্তা নির্মাণের কথা বলেছে। আমাদের দুবরাজপুর শহরে এই মুহূর্তে দুটো রাস্তা আমাদের খুবই খারাপ হয়ে আছে। একটা আশ্রম মোড় থেকে সাতকিন্দুরি, সেই রোডটা কাজ গতকাল থেকে শুরু হয়ে গেছে, পাথর বেলেস পড়ছে। আর একটা আছে আমাদের ধর্মশালা থেকে রামসীতা মন্দির হয়ে টোল ট্যাক্স পর্যন্ত গোশালা, এটা আমরা স্কিম করে পাঠিয়েছি। আমি ওনাদেরকে অনুরোধ রাখলাম যে আমার বিধায়ক তো কোনো পলিটিক্যাল পার্টি না, দুবরাজপুরের মানুষ দ্বারা নির্বাচিত, তো তিনি তার এলাকা উন্নয়নের তহবিল থেকে এই রাস্তাটার জন্য কিছু ফান্ড দিক, আমরা এই রাস্তাটা রিপেয়ার করব। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে ওনাদের বক্তব্য যে আমাদের কোনো ফান্ড নেই। তাহলে এতগুলো টাকা প্রত্যেক বছর পাওয়া যায়, 5 বছর বিধায়ক রয়েছে, আমার শহরে তো একটা কোনো কাজ বলতে পারবে না যে বিধায়কের এলাকা উন্নয়নে টাকায় তৈরি হয়েছে। এছাড়াও আরও কয়েক দফা রেখেছে, যেমন শৌচালয়, আমরা 26টা শৌচালয় আরও হচ্ছে, অর্থাৎ কমিউনিটি ল্যাট্রিন, পাবলিক টয়লেট, সেগুলো আমাদের টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে। এছাড়া আমরা তার আগে বেশ কিছু এই বাথরুম পায়খানা অর্থাৎ কমিউনিটি টয়লেট এবং পাবলিক টয়লেট করেছি, আবার 26টা নতুন করছি। আমরা এদিকে অবশ্যই পরিষেবার দিকটা দেখব। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। টোটোর উপর সরকারিভাবে চাপিয়ে দেওয়া রেজিস্ট্রেশন ফি মকুব, টোটো চালকদের সামাজিক সুরক্ষা সহ সরকারি সুবিধা প্রদান, চালকদের সরকারিভাবে বিমার বন্দোবস্ত করা, 2 বছর পর টোটো বিক্রি করে নতুন টোটো ক্রয়ের সিদ্ধান্ত বাতিল করা, শহরের মধ্যে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা, সরকারি স্বীকৃতি, ন্যায্য অধিকার ইত্যাদি দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয় রামপুরহাট RTO অফিসে গতকাল সোমবার টোটো চালক সংগ্রাম কমিটির পক্ষ থেকে। এদিন সকাল 10টা নাগাদ রামপুরহাট কলেজ মাঠে বিপুল সংখ্যক টোটো চালক একত্রিত হন। এরপর সেখান থেকে দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার সহযোগে মিছিল রামপুরহাট 5 মাথা ও কামারপট্টি হয়ে শহর পরিক্রমা করে RTO অফিসের সামনে জমায়েত হন। পরবর্তীতে রামপুরহাট শহর টোটো চালক সংগ্রাম কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত লিখিত স্মারকলিপি রামপুরহাট RTO দপ্তরে জমা দেওয়া হয়। এই দিন রামপুরহাট শহর টোটো চালক সংগ্রাম কমিটির পক্ষ থেকে সঞ্জীব বর্মন ডেপুটেশন প্রদান করা দাবি দেওয়া সম্বলিত বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এদিন তিনি জানান, বিষয় হচ্ছে যে গোটা রাজ্যে প্রায় 6 থেকে 8 লক্ষ যে টোটো, সেই টোটো রেজিস্ট্রেশনের নাম করে সরকার আর্থিক যে বাড়তি বোঝা টোটো চালকদের উপরে চাপাচ্ছে, তা বাতিলের দাবিতে মূলত আজকে রামপুরহাট শহরের টোটো চালকরা পথে নেমেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বে রেজিস্ট্রেশনের ফি মকুব করতে হবে, তার সাথে সাথে টোটো চালকদের সামাজিক সুরক্ষা এবং সরকারি যেসব সুযোগ সুবিধাগুলো রয়েছে, বিশেষ করে টোটো চালকদের বীমার ব্যবস্থা করতে হবে। 2 বছর পর নতুন টোটোর যে আইন, যে নতুন টোটো কিনতে হবে, এই আইন প্রত্যাহার করতে হবে। রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করতে হবে। রামপুরহাট শহরের যানজট এড়াতে ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করতে হবে। এই কয়েকটি দাবি নিয়েই মূলত ARTO অফিসে রামপুরহাটে আজকে আমাদের এই টোটো চালকদের নিয়ে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে। ফলে মিছিল চলছে, এই মিছিল পরিক্রমা করার পর আমাদের ডেপুটেশন হবে। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, রামপুরহাট। বীরভূম জেলার বোলপুরের কাছে মোহনপুর মাঠে অর্থাৎ নানুর রোডে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় গতকাল সোমবার 10ই নভেম্বর সন্ধ্যা 6টা নাগাদ। বিকট আওয়াজে ছুটে আসেন স্থানীয় মানুষজন। মুখোমুখি দুটি বাসের সংঘর্ষের ফলে দুটি বাসের ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দুটি বাসে কমপক্ষে 30 জন যাত্রী আহত হন, তাদেরকেও হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন এসে উদ্ধার কার্যে হাত লাগান। আহত বাস যাত্রীদের নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়লে সাথে সাথে দুর্ঘটনাস্থলে হাজির হয় বোলপুর পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন ও স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় মানুষেরা জানান, ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।
ফাঁকা মাঠে দ্রুত গতিতে আসার জন্যই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। নানুর থানা ও বোলপুর থানার পুলিশের প্রশাসন দুর্ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।